হচ্ছে কক্ষ, উপকক্ষ, কক্ষক। তুই কোথায় থাকো? আমি ভারতবর্ষে থাকি। ভারতবর্ষ হলো কক্ষ। ভারতবর্ষের কোথায়? পশ্চিমবঙ্গ, সেটা হলো উপকক্ষ, SPDF। পশ্চিমবঙ্গের কোথায়? পশ্চিমবঙ্গের অমুক জেলায়। কক্ষক যেমন পি অরবিটালের ক্ষেত্রে PX, PY, PZ ইন্ডিভিজুয়ালি। পিতে তো আছে, পি এর কোথায় আছে? PX এ আছে না PY আছে না PZ এ আছে? এই তিনটে জিনিস একটু ভালো করে মনে রাখবে। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। অন্যান্য ভিডিওতে যেমন তোমরা দেখো যে শুরু করতে চলেছি নতুন একটা ব্লগ, আমি সেরকম কিছু বলছি না। আমি বলছি শুরু করতে চলেছি নতুন আরেকটি থিওরি। তোমরা ভাবছো যে স্যার এতগুলো থিওরি পড়লাম, এর আগে লুইসের যে থিওরি দিয়েছিলেন সেটা পড়লাম, ভিভিটি পড়লাম, VSEPR পড়লাম, আরেকটা থিওরি বাকি আছে বাবা, MOT, মলিকুলার অরবিটাল থিওরি, আণবিক কক্ষক তত্ত্ব। এরপরে আর কোনো থিওরি নেই আপাতত। ক্লাস 11-এ আবার ক্লাস 12-এ গিয়ে কোঅর্ডিনেশন চ্যাপ্টারে আমরা ভিভিটি আর ক্রিস্টাল ফিল্ড থিওরি, CFT পড়ব। আজকে আমরা একটা নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছি। মানে নতুন অধ্যায় বলতে কেমিস্ট্রির কোনো অধ্যায় নয়, আমরা 11-এর কোনো অধ্যায় নয়। আমরা শুরু করতে চলেছি একটা তত্ত্ব যেখান থেকে কেমিস্ট্রির ধারণা পুরোপুরি পাল্টে গেছিল, যে পরমাণুর লেভেল থেকে অণুতে পৌঁছেছিল। যে পারমাণবিক লেভেলে আমরা ছিলাম, পারমাণবিক লেভেল থেকে আমরা আণবিক লেভেলে পৌঁছাব। কাজটা খুব একটা সহজ ছিল না। হুন্ড আর মুলিক্যান দুজন বিজ্ঞানী, এরা কিন্তু নিরন্তর প্রয়াসের ফলে আমরা আজকে আণবিক কক্ষক তত্ত্ব বা মলিকুলার অরবিটাল থিওরি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি। আমাদের প্রত্যেকেরই ধারণা ছিল যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কী হবে, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কী হবে, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কী হবে, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কী হবে, অক্সিজেন, নিয়ন, প্রত্যেকের। কিন্তু যদি প্রশ্নটা এরকম আসে পরীক্ষাতে যে H2 অণুর ইলেকট্রন বিন্যাস কী হবে, বা N2 অণুর ইলেকট্রন বিন্যাস কী হবে, বা O2 অণুর ইলেকট্রন বিন্যাস কী হবে, বা তাদের থেকে সৃষ্ট আয়নের ইলেকট্রন বিন্যাস কী হবে, তখন আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাসগুলো করব? ঠিক কিনা বাবা? সেখান থেকেই ভাবনা চিন্তা শুরু। একটু তোমাদের পুরনো ইতিহাসটাকে একটু ঝালিয়ে নিই আমরা। যে আমরা ফিজিক্সে দুটো মডেল আমরা পড়ি, একটা হচ্ছে ক্লাসিক্যাল মডেল, যেটা সনাতন বলবিদ্যা বলা হয়, আর একটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। সর্বপ্রথম দেখো বাবা, নিউটন আর আইনস্টাইন মিলে যা থিওরি দিয়েছিলেন তাতে ফিজিক্সের প্রায় অনেকখানি পোর্শন, মানে মোর দ্যান 50% পোর্শন কিন্তু কভার আপ হয়ে যায়। কিন্তু কেমিস্ট্রির বিষয়টা একটু আলাদা। কেমিস্ট্রিতে কী হয়, আগে বিভিন্ন জিনিস ডিসকভারি হয়, তারপরে ওখান থেকে থিওরি বা তত্ত্ব, মানে আগে অবজারভেশন হয়, তারপরে সেখান থেকে তত্ত্ব আসে। তো সেই সময় সনাতন বলবিদ্যায় বা ক্লাসিক্যাল মডেলে, যে ক্লাসিক্যাল ফিজিক্সের মডেলে, সেখানে শুধুমাত্র একটু বড় সাইজের যে সমস্ত পদার্থ আছে তাদের নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছিল। কিন্তু এই ধরনের আণুবীক্ষণিক যে সমস্ত ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা রয়েছে, অর্থাৎ অপপারমাণবিক যে সমস্ত কণাগুলো রয়েছে, এরকম অণু বা আয়নের ক্ষেত্রেও, তাদের ক্ষেত্রে কিন্তু সনাতন বলবিদ্যা ফলপ্রসূ হয়নি। সেই জন্য সনাতন বলবিদ্যা কিন্তু হিট করতে পারেনি ওই জায়গাটায়, কারণ তারা দুটো জায়গাতে কনসেন্ট্রেট করতে ভুলে গেছিলেন, বা সেই সময় হয়তো বা আবিষ্কার হয়নি। এক হচ্ছে দ্বৈত ধর্ম, আর এক হচ্ছে তোমার অনিশ্চয়তা নীতি, যেটা হাইজেনবার্গে পড়েছো তোমরা পরমাণুর গঠনে। দ্বৈত সূত্র অর্থাৎ কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম একসাথে, কণা ধর্মটাকে তো বলেছিলেন কিন্তু তরঙ্গ ধর্মটাকে কিন্তু মিস করে গেছিলেন। এবং এই কাজের সুদূর প্রসারী, অর্থাৎ এই যে তত্ত্ব দুটোকে, অর্থাৎ এই তরঙ্গ ধর্ম আর এই অনিশ্চয়তাকে, বা দ্বৈত সূত্র বা অনিশ্চয়তা এবং অনিশ্চয়তাকে যারা ইনক্লুড করেছিলেন তারা হচ্ছে সরিঞ্জার আর হাইজেনবার্গ। এরা দুজনে কিন্তু তত্ত্বটাকে এগিয়ে নিয়ে গেছিলেন। সেখান থেকে কোয়ান্টাম ফিজিক্সের বা কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের কিন্তু সৃষ্টি। আর কোয়ান্টাম মেকানিক্যাল মডেলে এই দ্বৈত ধর্ম আর অনিশ্চয়তা ধর্মকেও ইনক্লুড করা হয়েছে। যখন কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের ফুল থিওরিটা আসে
তখন কিন্তু সেটা হুবহু ওই আমাদের যে সনাতন বলবিদ্যা ছিল অর্থাৎ ক্লাসিক্যাল ফিজিক্সের সাথে কিন্তু পুরোপুরি মানে ওভারল্যাপ করে গেছে, অর্থাৎ মিলে গেছে। ওরা যা তত্ত্ব দিয়েছিল সেগুলো তো হয়েছে, আর যেগুলো ওরা বলতে পারেনি সেগুলো এরা বলতে পারছে। তো এই জন্য এই তত্ত্বটা প্রচণ্ড হিট করেছিল। তো সেখানে ইলেকট্রনকে আমরা যেমন বুঝি যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করছে, এস অক্ষ, এস কক্ষ, পি পি উপকক্ষ, এস উপকক্ষ, পি উপকক্ষ, এইগুলোতে এটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। সেই ব্যাখ্যা আমাদের তোমরা পড়েছো শরিঞ্জারের তরঙ্গ সমীকরণে পরমাণু গঠন অধ্যায়। শরিঞ্জার অলরেডি বলে দিয়ে গেছেন, তারা বলেছিলেন কি ইলেকট্রন একটা ওয়েভ, ইলেকট্রন একটা তরঙ্গের মতন ফ্লো করে, ঠিক না? তরঙ্গ, একটা ওয়েভ ইলেকট্রন। এখান থেকেই ভাবনা চিন্তাটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। এইবার তারপর ফার্দার এই থিওরিটাকে এগিয়ে নিয়ে গেলেন, অর্থাৎ এখান থেকে এই যে তরঙ্গ বলবিদ্যা, এই তরঙ্গ বলবিদ্যার উপরে এর ঘাড়ে ভর করে হুন্ড এবং মিলিকান এই আণবিক কক্ষক তত্ত্বটা কিন্তু প্রতিষ্ঠা করেন। সেখান থেকে আণবিক কক্ষক তত্ত্ব। তো এত কিছু ইনফরমেশন দেওয়ার একটাই কারণ, তোমাদেরকে পুরোপুরি এর ইতিহাসটা সম্পর্কে একটু ওয়াকিবহাল করা। যাই হোক, আমরা একটু আণবিক কক্ষক তত্ত্বের যে পস্টুলেটস আছে সেগুলোর উপরে একটু আলোকপাত করি। কি পড়তে চলেছি আমরা? MOT, মলিকুলার অরবিটাল থিওরি, আণবিক কক্ষক তত্ত্ব। প্রত্যেকটা সিঙ্গল ওয়ার্ড যেগুলো আমি বলবো বাবা, আজকের ভিডিওটা জানি না কতটা টাইম জুড়ে আমার হবে, আমি শুরু তো করি। তোমরা প্রত্যেকটা অক্ষর একটু একটু করে একটু শোনার চেষ্টা করবে, জিনিসটা তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। মলিকুলার অরবিটাল থিওরিতে প্রথম কথা হচ্ছে যে পরমাণু থেকে যদি আমি বলি এইচ একটা পরমাণু, আর H2 যখন H2 উৎপন্ন হলো তখন সেটা কিসে রূপান্তরিত হলো? সেটা একটা অণুতে রূপান্তরিত হলো। তো আমরা পরমাণু সম্পর্কে অনেক কিছুই জেনেছি, এবার আমরা একটু অণু সম্পর্কে জানব, ঠিক আছে? এই হলো আমাদের উদ্দেশ্য। তো মলিকুলার অরবিটাল থিওরির প্রথমেই যেটা কথাটা বললো যে যখনই আমি পরমাণু থেকে অণু তৈরি করব তখন পারমাণবিক কক্ষক যে সমস্ত আমরা পড়তাম SPDF, তাদের অস্তিত্ব পুরোপুরি বিলোপ হয়ে যাবে এবং নতুন করে কক্ষক তৈরি হবে, যাকে বলবো আমরা আণবিক কক্ষক, যাকে সিগমা, পাই, সিগমা স্টার, পাই স্টার, ডেল্টা, ডেল্টা স্টার, এইভাবে আমরা অভিহিত করব। এই বিভিন্ন নামে আমরা অভিহিত করব। SPDF এই ধরনের নাম আর থাকবে না, ওরা শুধুমাত্র পরমাণু অবধি সীমাবদ্ধ। এদের ক্ষেত্রে এইগুলো নামগুলো হবে। যখন আমরা নাম্বার 2তে যাব সেখানে আমরা বলবো যে সমশক্তি সম্পন্ন বা প্রায় সমশক্তি সম্পন্ন বিভিন্ন উপকক্ষগুলি ওভারল্যাপ করে তারা কিন্তু আণবিক কক্ষ তৈরি করে। সমান শক্তি বা প্রায় সমশক্তি। তো এখানে ব্যাপারটা সেটা হচ্ছে যখন আমরা VBT পড়েছিলাম সেখানে আমরা বারবারই বলছিলাম এস কক্ষকের সাথে এস কক্ষক, কখনো এটা বলিনি 1s এর সাথে 1sই হবে বা 2s এর সাথে 2sই হবে। এরা কিন্তু সেই কথাটা বললো যে 1s যদি হয় তার সাথে ওভারল্যাপ করে অণু তৈরি করার মতন 1s এর সাথে 1sই হবে, 2s এর সাথে 2sই হবে, অর্থাৎ সমশক্তি সম্পন্ন কক্ষগুলি ওভারল্যাপ করবে। নাম্বার 3তে যতগুলো কক্ষক ওভারল্যাপ করবে, অর্থাৎ পারমাণবিক কক্ষ যতগুলো ওভারল্যাপ করবে আণবিক কক্ষ কিন্তু ততগুলোই তৈরি হবে। যতগুলো ওভারল্যাপ করবে আণবিক কক্ষ, পারমাণবিক কক্ষ কিন্তু ততগুলোই উৎপন্ন হবে। এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে মনে করো দুটো পারমাণবিক কক্ষ ওভারল্যাপ করলো, একটা S, তারা মিলে আরও দুটো যদি মিলিত হয় তারা দুটো কক্ষই তৈরি করবে। কিভাবে হবে সেটা আমি একটু বাদে বলছি। নাম্বার 4, যখন পরমাণু থেকে অণু রূপান্তরিত হবে তখন তো মিডলে অনেক ইলেকট্রনের খেলাধুলো হবে, বিভিন্ন ওভারল্যাপ হবে। তো যখনই আমি পরমাণু থেকে অণু তৈরি করে ফেলবো তখন ওই যে মিডলের যে বন্ডটা বা মিডলের যে ইলেকট্রনগুলো থাকবে তারা কেউ পরমাণুর হবে না, তাদের পরিচয় হবে তখন অণু দিয়ে। টোটালটাই তখন কী দিয়ে পরিচিতি হবে? তাদের টোটালটাই অণু দিয়ে পরিচিত হবে। মানে পারমাণবিক কক্ষের কোনো অস্তিত্ব সেখানে আর থাকবে না, টোটালটাই যা থাকবে সব আণবিক কক্ষ। নাম্বার 5, যখন আমরা ইলেকট্রন দেব পরমাণুতে, যেমনভাবে আমরা ইলেকট্রন দিয়েছিলাম অণুর ক্ষেত্রেও আমরা ঠিক সেইভাবেই ইলেকট্রনগুলো ফিল আপ করবো এবং তারা পাউলি, হুন্ড, আউবাউ প্রত্যেকের নিয়ম কিন্তু মেনে চলবে। অর্থাৎ আমরা যা পড়েছিলাম যে নিম্ন শক্তি সম্পন্ন কক্ষগুলো আগে পূর্ণ হবে, তারপর উচ্চ শক্তি সম্পন্ন কক্ষগুলো পূর্ণ হবে এবং যখন
একাধিক কক্ষক থাকবে, সেক্ষেত্রে একটা করে ইলেকট্রন দেবো, আবার ঘুরে এসে একটা অর্থাৎ সমশক্তি সম্পন্ন কক্ষগুলো যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ইলেকট্রনগুলো স্বতঃস্ফূর্তভাবে সেই কক্ষ দখল করবে এবং প্রত্যেকের ঘূর্ণন একই দিকে হবে। আর একটা কথা কি বলেছে, যে একটা ঘরে যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে একটা অবশ্যই আপ স্পিন হবে, একটা অবশ্যই ডাউন স্পিন হবে। অর্থাৎ আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম যে আণবিক কক্ষক তত্ত্বেও কিন্তু সেমভাবে পারমাণবিক কক্ষে যেমনভাবে আমাদের ইলেকট্রন বিন্যাস আমরা করেছিলাম, আণবিক কক্ষও কিন্তু আমরা ঠিক তেমনভাবে ইলেকট্রন বিন্যাসগুলো বাবা করব। তো চলো আমরা শুরু করি আণবিক কক্ষক তত্ত্বে কি বলছে অ্যাকচুয়ালি আমাদের। আণবিক কক্ষক তত্ত্বে দেখো একজন মহান বিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল শ্রোডিঞ্জার। এর নামে আমার লোন পেয়ার আছে, বানানটা দেখলেই বুঝতে পারবি, SCHO এর মাথায় আবার লোন পেয়ার, এটা একটা ওয়ার্ড। শ্রোডিঞ্জার বাংলায় লিখবে শ্রোডিঞ্জার সাহেব উনি তরঙ্গ সমীকরণ দিয়েছিলেন, যেখানে ইলেকট্রনের পাওয়ার সম্ভাবনা প্রকাশ করেছিলেন। আমরা অলরেডি শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ পড়েছি, সেখানে আমরা অলরেডি বলেছি যে del 2 psi del x স্কোয়ার প্লাস del 2 psi del y স্কোয়ার প্লাস del 2 psi del z স্কোয়ার প্লাস 8 pi স্কোয়ার m by h স্কোয়ার ইন্টু মাইনাস b psi সমান 0, এত বড় একটা ইকুয়েশন শ্রোডিঞ্জার বলে দিয়ে গেছিলেন। আমি সেইগুলো নিয়ে যাচ্ছি না। সেখানে তিনি একটা কথা বলেছিলেন যেটাকে আমরা বলেছিলাম সাই, কি চিহ্ন, সাই, যাকে আমরা বলেছিলাম প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দি ইলেকট্রন অ্যারাউন্ড দি নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। তো ভালো করে বোঝার চেষ্টা করো সাইকে তিনি কি বলেছিলেন, ইলেকট্রন তরঙ্গের বিস্তার, যাকে বলা হয় বা ইলেকট্রন তরঙ্গ অপেক্ষক, তাকে বলছে ইলেকট্রন তরঙ্গ অপেক্ষক। সাই দিয়ে তারা ইলেকট্রনের তরঙ্গের বিস্তারটাকে বলছে। অর্থাৎ অ্যাকচুয়ালি যদি আমি একটু বলি যে পারমাণবিক যে কক্ষকগুলো আছে তাদেরকেই উনি এই ইলেকট্রনের তরঙ্গ সাই দিয়ে প্রকাশ করেছিলেন। কি বললাম, লিসন মাই ওয়ার্ড, পারমাণবিক কক্ষ যেগুলো আছে, পারমাণবিক কক্ষক বা কক্ষ যারা আছে তাদেরকেই উনি সাই দিয়ে বা ইলেকট্রন তরঙ্গের অপেক্ষক দিয়ে তিনি প্রকাশ করলেন। ঠিক আছে, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। স্যার এটা আবার কেমন কথা? সাপোজ আমি একটা H2 মলিকুলের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি ও HA আর HB দুটো পরমাণু দিয়ে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। এইবার এই যে শ্রোডিঞ্জার যে তরঙ্গ সমীকরণ দিয়েছিলেন, অত বড় একটা ইকুয়েশন, সেটা যেমন পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য, সেটা তেমন আমার অণুর ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। এটা পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য, সেটা অণুর ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। কিন্তু পরমাণুর ক্ষেত্রেই সমীকরণটা অতটা বড়, অতটা জটিল, তাকে সলভ করা না জানি কতটা বেশি কষ্টকর। সলভ করবো কেন? এই সাই বার করার জন্য, অর্থাৎ ইলেকট্রন তরঙ্গের বিস্তারটা বার করার জন্য। বিস্তার পজিটিভ হতে পারে আর নেগেটিভ হতে পারে। তো অণুর ক্ষেত্রে নিশ্চয়ই ন্যাচারালি আরও বেশি কঠিন হবে। তো তাকে আমরা সলভ করতে যাব কোন দুঃখে? বলে না, ওইভাবে অত কঠিন জিনিসপত্র সলভ করা সম্ভব না। ওই জন্য নতুন একটা মডেল নিয়ে আসলেন, LCAO, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল করে কি তৈরি করবো? মলিকুলার অরবিটাল। কি বললাম বাবা? লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। নামটা খুব ভালো করে কেয়ারফুলি দেখে রাখো, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। লিনিয়ার কম্বিনেশন করব। সিগমা পাই পড়েছিলাম, মাথায় মাথায় দিলে সিগমা, পাশাপাশি দিলে পাই। এখানেও আমরা কি করব? লিনিয়ার কম্বিনেশন করব। এখানেও আমরা কি করব বাবা? লিনিয়ার কম্বিনেশন করব। এইভাবে করে আমরা আমাদের এই সাইকারকে বার করার চেষ্টা করব। তো লিনিয়ার কম্বিনেশনটা আমরা দুরকমভাবে করতে পারি। লিনিয়ার কম্বিনেশনটা আমরা দুরকমভাবে করতে পারি। এক হচ্ছে সমষ্টিগতভাবে, আর একটা হচ্ছে পার্থক্যগতভাবে। স্যার এটা তো বুঝলাম না। মনে করো দুটো মলিকুল আছে, HA HB।
এর ইলেকট্রন তরঙ্গের বিস্তারকে আমি বলছি সাই এ, এর তরঙ্গের বিস্তারকে আমি বলছি সাই বি। তো এদের দুজনের লিনিয়ার কম্বিনেশন আমরা দুরকমভাবে করতে পারি, হয় এদের প্লাস করে আর এদের মাইনাস করে। তাহলে আমি দুটো পাচ্ছি, এক পাচ্ছি সাই এ প্লাস সাই বি, আর একটা আমি পাচ্ছি সাই এ মাইনাস সাই বি। একে আমরা একটা নাম দিয়ে অভিহিত করছি সাই বি দিয়ে, এটাকে বলছি, আর এটাকে বলছি সাই এ দিয়ে। এ বি কী জিনিস আমি একটু বাদে বলছি। তাহলে এটাকে আমরা কিভাবে করলাম? এটাকে আমরা করলাম সমষ্টিগতভাবে, সমষ্টিগতভাবে লিনিয়ার কম্বিনেশন, আর এটাকে আমরা করলাম পার্থক্যগতভাবে। এই দুটো জিনিস একটু মাথায় রাখো ভালো করে, একটা সমষ্টিগত একটা পার্থক্যগত, একটা সমষ্টিগত একটা পার্থক্যগত। সাই এ প্লাস সাই বি সাই এ মাইনাস। স্যার এই ব্যাপারটা কি করে আপনি বলতে চাইছেন? দেখ আমি কি বললাম একটু আগে, ইলেকট্রন তরঙ্গের বিস্তারকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? ইলেকট্রন তরঙ্গের বিস্তারকে আমরা ওয়েভ দিয়ে প্রকাশ করছি, একটা তরঙ্গ দিয়ে প্রকাশ করছি। ভালো করে বোঝার চেষ্টা কর। সাপোজ দিস ইজ ওয়ান অফ আওয়ার, মানে যেটা আমি বলছি সাই এ, অর্থাৎ এটা একটা তরঙ্গ আমার। এইভাবে একটা তরঙ্গ বিস্তার করছে, এইভাবে একটা তরঙ্গ বিস্তার করছে। তাহলে আমি কি বলেছি একটু আগে, সাই মেবি প্লাস অর সাই মেবি মাইনাস, অর্থাৎ বিস্তার পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। আর এরকমভাবে আরেকটা তরঙ্গ নিচ্ছি, এই দুটোর ফেজ দুটো সেম, ওকে, মানে ফেজ দুটো বিস্তারটা সেম, অর্থাৎ প্লাস হলে প্লাস মাইনাস হলে মাইনাস। এটার থেকে ঠিক একটু ছোট আকারে নিচ্ছি, এটার থেকে জাস্ট একটু ছোটো, মানে এইটুকুনি যতটা ডিস্টেন্স নিচ্ছি। এটা যদি সাই এ হয়, এটা যদি সাই এ হয়, এটা আমি নিচ্ছি সাই বি, এটা আমার সাই এ, এটা আমার সাই বি। এই দুটোকে যদি আমি লিনিয়ার কম্বিনেশন করি, অর্থাৎ এই দুটোকে যদি আমি লিনিয়ার কম্বিনেশন করি এই নিয়মে, সাই বি ইজ ইকুয়াল টু সাই এ প্লাস সাই বি, দেন আমি এখান থেকে যে ওয়েভটা পাবো এটা তো সেম ফেজের, অর্থাৎ এটা যেভাবে আছে এটাও সেইভাবেই আছে, সেম ফেজ, মানে প্লাস হলে প্লাস মাইনাস হলে মাইনাস, এটা প্লাস প্লাস আর মাইনাস মাইনাস, যেটা প্লাস মাইনাস কখনো হবে না। তো এই দুটো যখন লাগবে, দেখ বাবা এই দুটো কী হবে, ওভারল্যাপ করবে এবং একটু সাইজটা যেমন ছিল তার থেকে অনেকটাই বড় হয়ে যাবে। এর আর এর টোটাল হাইটটা মিলে এখানে টোটাল হাইটটা পেয়ে যাবো আমরা, অর্থাৎ একে আমরা বলছি সমষ্টিগত, একে আমরা বলছি বাবা সমষ্টিগত। এই জায়গাগুলো ভালো করে টুকটুক করে বুঝতে হবে। এটা মুছে দিই। প্রচণ্ড ধুলো। আমি যদি এরকমভাবে আরেকটা ওয়েভ নিই তাহলে এটা গেল আমার সমষ্টিগত। আমি যদি এরকম আরেকটা ওয়েভ নিই সেম 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 সেমভাবে, আর এটার একটু ফেজটাকে চেঞ্জ করে দিলাম, সরি এটার ফেজটাকে আমি একটু চেঞ্জ করে নিলাম, সেই আকারে ছোটোই নেব কিন্তু ফেজটাকে আমি একটু জাস্ট বাবা চেঞ্জ করে দিলাম। অর্থাৎ এটা যদি আমার হয় সাই এ, এটা আমার সাই বি, কিন্তু তাদের দশাটা ভিন্ন। এটা যদি হয় প্লাস দশা, এটা মাইনাস দশা, এটা যদি হয় প্লাস, এটা মাইনাস। এখানে যেমন কি বলে, এটা প্লাস প্লাস আর মাইনাস মাইনাস, এখানে প্লাস মাইনাস। তখন কি হবে, এরার থেকে যখন আমি পাবো তখন দেখো এর কিছুটা যতটা হাইট ছিল এর নিচে তার থেকে একটু কম হাইট, এটা একটু বেশি উঁচু, এটা একটু কম। এরা যখন একে অপরের উপর ওভারল্যাপ করবে তখন কি হবে, এর অংশটা যেটা ছিল কিছুটা অংশ এইটা দ্বারা মিনিমাইজ হয়ে বা নিউট্রালাইজ হয়ে যাবে। এর যতটা ছিল এর ততটা তো নেই, কম, একটু কম। এর উপরে যখন আমি একে বসাবো তখন কি হবে, এর থেকে এর কিছুটা অংশ এটা দ্বারা নিউট্রালাইজ হয়ে যাবে, এর কিছু অংশ কমে ঠিক এরকম জায়গায় আসবে।
এর কিছু অংশ কমে এরকম জায়গায় আসবে, এর কিছু অংশ কমে এরকম জায়গায় আসবে, এর কিছু অংশ কমে এরকম জায়গায় আসবে। অর্থাৎ এইটা দিয়ে বসানোর পর আমি এখানে যে ওয়েভটা পাচ্ছি সেটা কি হবে, যেমন ছিল তার থেকে কিছুটা কমে যাবে, কিছুটা কমে যাবে। তো এই নিচেরটাকে আমি কি বলছি, সাই এ প্লাস সাই বি, উপরটাকে আমি বলছি সাই এ মাইনাস সাই বি। এটাকে কি দিয়ে ডিনোট করেছিলাম, সাই এ দিয়ে ছোটো হাতের এ, এটাকে বলেছিলাম সাই বি। এখন তোমাদের একটা কথা বলে দিই, যদি তরঙ্গের বিস্তারে দুটোই সেম ফেজের হয়, অর্থাৎ বিস্তার যদি দুটোই প্লাস প্লাস আর সেম সাইনের হয়, তাহলে যে অরবিটাল আমরা পাবো তাকে আমরা বলবো বন্ডিং মলিকুলার অরবিটাল। তাকে আমরা কি বলবো, বন্ডিং মলিকুলার অরবিটাল। অর্থাৎ কি করে পাচ্ছি, যেটা আমরা সেম ফেজে করব সাই এ প্লাস সাই বি, তাকে আমরা বলবো বন্ডিং মলিকুলার অরবিটাল। আর যেটা আমরা মাইনাস করে করব, অর্থাৎ যেটা বিপরীত ফেজের হবে, অর্থাৎ একটা যদি প্লাস একটা মাইনাস যেতে হয়, সেম ফেজ যদি না হয়, তাহলে তাদের ক্ষেত্রে আমরা যেটা পাবো তাকে আমরা কি বলবো, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, বন্ডিং মলিকুলার অরবিটাল আর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি কম হবে, এনার্জি লেস হবে। এনার্জি লেস মানে কি, এনার্জি লো হবে, লো নট লেস, এনার্জি লো হবে। আর এর ক্ষেত্রে কী হবে, এনার্জি হাই হবে, এর ক্ষেত্রে কী হবে, এনার্জি হাই হবে। এটাকে বলে অনুবন্ধী, এটাকে বলে অননুবন্ধী, অননুবন্ধী, অনুবন্ধী অননুবন্ধী, অর্থাৎ বন্ডিং অ্যান্টি বন্ডিং। এত জটিল বাংলা ভাষা মনে রাখার কোনো দরকার নেই, বন্ডিং অ্যান্টি বন্ডিং মনে রাখলেই হবে। তাহলে আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে বন্ডিং, একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। তো স্যার এই বন্ডিং অ্যান্টি বন্ডিংটাকে স্যার একটু ভালো করে যদি বলেন একটু ভালো হয়। ভালো করে তো অবশ্যই বলবো বাবা, প্রত্যেকটা এক্সাম্পল করবো ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা এক্সাম্পল আমি তোমাদের দেখাবো। আগে এইটুকুনি কপি করো, আমি তোমাদের এগিয়ে নিয়ে যাচ্ছি এর পরের দিকে। সরি, সাপোজ আমরা ফর হাইড্রোজেন মলিকিউল যদি আমি করি, বা আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দিই, দেখো তোরা ভাব দুটো জিনিস, একটা খাতারকে এইভাবে যদি ধরিস দুপাশ থেকে, খাতার এইদিকে একটা হাইড্রোজেন পরমাণু আছে, এইদিকে একটা হাইড্রোজেন পরমাণু আছে, দুপাশ থেকে যদি চাপ দিই, ঠিক মিডিল থেকে কিছু অংশ উপরের দিকে উঠে যাবে, কিছু অংশ নিচের দিকে নেমে যাবে। জাস্ট এক্ষুনি একটু করে দেখ যে এই দুপাশ থেকে যখন আমি চাপ দেবো, তাহলে দুপাশ থেকে কী হবে, একটা অংশ উপরের দিকে নামবে, একটা অংশ নিচের দিকে। আমি একটা বাড়ির কথা চিন্তা কর না, একটা বাড়ির তুই যত বড় বিল্ডিংই করিস না কেন, অনেকটা পরিমাণ যদি অনেক বেশি বড় বিল্ডিং করিস, তাহলে কী হবে, নিচের ভিতটাও কিন্তু অনেকটা বেশি দিতে হবে। অর্থাৎ উপরে যতটা থাকবে নিচে ততটা না হলেও, জাস্ট ফর এক্সাম্পল বলছি, নিচেটা অনেকটাই কিন্তু দিতে হয় ভিতে। বা একটা ভাব হিমশৈল্যর কথা যদি আমি বলি, যতটা তুই উপরের দিকে দেখছিস তার কিন্তু অনেকটাই পরিমাণ নিচের দিকেও আছে। অর্থাৎ তাকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে কী হবে, উপরের দিক আর নিচের দিক সমান হতে। একটা গাছ, একটা এত বড় বিশাল গাছ দাঁড়িয়ে আছে, তাহলে আমরা খালি উপরেরটাই দেখছি, কিন্তু তার কী হবে, নিচের দিকে শিকড়গুলো কিন্তু মাটির অনেকটা নিচ অবধি বিস্তৃত হয়ে আছে, ঠিক কি না, নিচ অবধি বিস্তৃত। অর্থাৎ যতটা উপরের দিকে যাবে প্রায় ততটাই নিচের দিকে যাবে, আর এক্ষেত্রে তো ইকুয়ালি যাবে। দেখো আমি একটু বলি তোদেরকে, সাপোজ ফর এক্সাম্পল আমি একটা অ্যাটম নিচ্ছি, হাইড্রোজেন বা এনি কাইন্ড অফ অ্যাটম, আমি হাইড্রোজেনের কথা ছেড়েই দিলাম। এইদিকে আমার এনার্জি বাড়ছে, আমি এনার্জির ইকুয়েশন, এনার্জি এইদিকে ইনক্রিজ হচ্ছে, এদিকে এনার্জি বাড়ছে। এখানে আরেকটা অরবিটাল নিলাম। প্রথম কথা তো হচ্ছে কক্ষ, উপকক্ষ, কক্ষক। তুই কোথায় থাকো, আমি ভারতবর্ষে থাকি। ভারতবর্ষ হলো কক্ষ, ভারতবর্ষের কোথায়, পশ্চিমবঙ্গ, সেটা হলো উপকক্ষ, SPDF। পশ্চিমবঙ্গের কোথায়, পশ্চিমবঙ্গের অমুক জেলায়। কক্ষক যেমন পি অরবিটালের ক্ষেত্রে PX, PY, PZ ইন্ডিভিজুয়ালি। পিতে তো আছে, পি এর কোথায় আছে, PX এ আছে না PY আছে না PZ এ আছে। এই তিনটে জিনিস একটু ভালো করে মনে রাখবে। তো এই দুটো যখন
অ্যাটমিক অরবিটাল লেভেলে ভাঙবে, অর্থাৎ এটা আমার অ্যাটমিক অরবিটাল, এটা আমার অ্যাটমিক অরবিটাল, পারমাণবিক অরবিটাল, এরা দুজন ওভারল্যাপ করছে ঠিক এইভাবে, একটা উপরের দিকে ভাঙবে। যতগুলো ওভারল্যাপ করবে কি বলেছি, এন সংখ্যক অরবিটাল যদি ওভারল্যাপ করে তাহলে এন সংখ্যক আণবিক কক্ষকে কিন্তু তৈরি হবে ঠিক এইভাবে। এই দুটো ওভারল্যাপ করেছে, এই দুটো তৈরি হয়েছে। এই দুটো যদি এও হয়, এই টোটাল সেটটা অর্থাৎ এই টোটালটা অর্থাৎ এইখান থেকে শুরু করে এই অবধি টোটালটা, এইটা টোটালটা কি MO, এই টোটালটা হচ্ছে মলিকুলার অরবিটাল, নিচে লিখে দিতে হবে MO। MO অফ হোয়াট, যার ক্ষেত্রে করছো তা, সাপোজ এই দুটো যদি হাইড্রোজেন হয় তাহলে এটা H2 টোটালটা। নিচের দিকে যেটা ভাঙবে সবসময়ের জন্য সেটা বন্ডিং, সবসময়ের জন্য সেটা বন্ডিং, ওই যে বলেছে এনার্জি লো অর্থাৎ দিস ওয়ান। আর উপরের দিকে যেটা ভাঙবে সেটা হচ্ছে আমাদের অ্যান্টি বন্ডিং, উপরের দিকে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। তাহলে সাই বি দিয়ে আমরা বন্ডিং বুঝিয়েছি আর এ দিয়ে আমরা অ্যান্টি বন্ডিং বুঝিয়েছি। এখন যদি নামটা আমি একটু দেখি, নামটা যদি হয় এটা সিগমা, এটার নাম হবে কি বাবা, সিগমা স্টার। সবসময়ের জন্য বন্ডিংগুলোতে সিগমা পাই এইভাবে দেখাবে, আর অ্যান্টি বন্ডিংগুলোকে যেটা অপোজিটে থাকবে, যার এনার্জি বেশি স্টেবিলিটি কম, সিগমা স্টার পাই স্টার এইভাবে দেখাবে। তাহলে যার এনার্জি বেশি তার স্টেবিলিটি কম, অর্থাৎ এর এনার্জি তো এইদিকে বাড়ছে, তার মানে এই অরবিটাল দুটোর ভেতরে এর এনার্জি বেশি এর এনার্জি কম, ওই জন্য এর স্টেবিলিটি বেশি এর স্টেবিলিটি কম। এটাকে যদি সিগমা দিয়ে প্রকাশ করি এটাকে সিগমা স্টার বলবো, এটাকে যদি পাই দিয়ে প্রকাশ করি এটাকে পাই স্টার বলবো। ঠিক আছে, তো দেখো আমি যদি এই লেভেলটাকে একটু ড্র করি, দিস লেভেল অর্থাৎ পারমাণবিক অরবিটালের যে লেভেল, এটা তো পরমাণুর লেভেল, তাহলে এইটুকুনি এটার পাশে আমরা লিখবো স্টেবিলাইজিং এনার্জি, স্টেবিলাইজিং এনার্জি অর্থাৎ এতটা কি স্টেবিলিটি পাচ্ছে। আর এই উপরেরটা এটা হচ্ছে ডিস্টেবিলাইজিং এনার্জি, নিচেরটা স্টেবিলাইজিং এনার্জি, উপরেরটা ডিস্টেবিলাইজিং এনার্জি, অর্থাৎ এইটুকুনির জন্য স্টেবিলিটি পাচ্ছে, ওইটুকুনির জন্য উপরের জন্য ডিস্টেবিলিটি পাচ্ছে, ডিস্টেবিলাইজিং এনার্জি। যাই হোক, আমি এই বিষয়গুলো এবার তোমাকে ধরে ধরে তোমাদেরকে বোঝাবো যে সিগমা আর পাই অরবিটাল কিভাবে সৃষ্টি হচ্ছে, এটাকে কপি করে নাও, এগিয়ে নিয়ে যাচ্ছি। মুছে দিলাম বাবা। তাহলে ইলেকট্রন সম্পর্কে ধারণা কিন্তু তোমাদের আজকের থেকে একটু হলেও পরিবর্তন হওয়া উচিত। এই ইলেকট্রন অ্যাকচুয়ালি তো ঘুরে 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 সারা জীবন ধরে শিখে যাচ্ছি স্যার। তাহলে ইলেকট্রন অ্যাকচুয়ালি কি, ইটস এ ওয়েভ, ইটস অ্যান ওয়েভ, এটা কিন্তু একটা ওয়েভ। কীভাবে থাকে কী বৃত্তান্ত, এই চ্যাপ্টার এই থিওরিটা না পড়লে কিন্তু বাবা তোমাদের কাছে জিনিসগুলো সেই ধোঁয়াশাই থেকে যেত। ওই জন্য এই থিওরিটা আমি একটু হায়ার লেভেলে গিয়েই তোমাদের পড়াচ্ছি, যদিও এটা জি বা নিচের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। এই এত কিছু তোমাদের কাউন্সিলের সিলেবাসে যে জানতেই হবে এমন কোনো তথ্য কিন্তু নেই। কিন্তু যারা একটু ভালো করে পড়াশোনা করতে চাও, একটু মজা পেতে চাও, সাবজেক্টের প্রতি একটু মজা আনতে চাও, তারা কিন্তু এই থিওরিটা একটু ভালো করে করবে। এখন কি মজার ছলে আমি ছবিগুলো আঁকবো বাবা, খালি তুই একটু দেখতে থাক। সাপোজ আমরা সবসময়ের জন্য মনে রাখবো যে সিগমা অরবিটাল যখন তৈরি হয়েছিল তখন সেটা মাথায় মাথায় অভিলেপন হয়েছিল, আর একটা হয় পাই অরবিটাল যখন তৈরি হয়েছিল তখন সেটা পাশাপাশি অভিলেপন হয়েছিল, মাথায় মাথায় পাশাপাশি। তো এখন আমি তোমাদের বলছি সিগমা অরবিটাল যখন সিগমা বন্ড যখন তৈরি করবে, কি বন্ড, সিগমা বন্ড যখন তৈরি করবে তখন আন্তঃ অক্ষীয় অর্থাৎ আন্তঃনিউক্লিয় অক্ষ, আন্তঃনিউক্লিয় অক্ষ বরাবর যেটা অভিলেপন হয়। সবসময়ের জন্য মনে রাখবে আন্তঃনিউক্লিয় অক্ষ, এত কিচ্ছু মনে রাখার দরকার নেই। তুমি মনে রাখবে যারা জেড অরবিটাল, একমাত্র জেড অ্যাক্সিস হচ্ছে, জেড অ্যাক্সিস বরাবর যদি ওভারল্যাপ হয়, সাধারণ নিয়ম এটা, মানে প্রচলিত প্রথা বলছে যে মনে করো প্রচলিত প্রথায় তুমি কি বলো, ফার্স্ট ইলেকট্রন তুমি আপ স্পিনে দাও, সেকেন্ড ইলেকট্রন তুমি ডাউন স্পিনে দাও, প্রচলিত নিয়ম। তো প্রচলিত নিয়ম অনুসারে জেড অ্যাক্সিসকে বলা হয় আন্তঃনিউক্লিয় অ্যাক্সিস। এই অ্যাক্সিস বরাবর যারা অভিলেপন হয় তারা
সিগমা বন্ড তৈরি করে, জেড অ্যাক্সিস বরাবর অভিলেপন হয় সিগমা। বাদ বাকিগুলো সব মানে অ্যাক্সিস তো আমার তিনটেই আছে, এক্স ওয়াই আর জেড। জেড বরাবর করলে সিগমা হবে, বাকি দুটো করলে পাই হবে। সাপোজ, খুব সুন্দর কনসেপ্ট বাবা, ভালো করে বলছে। সাপোজ আমি তোমাদেরকে একটু এস অরবিটালটা দেখাই। সাপোজ দিস ইজ আওয়ার এস অরবিটাল। এস অরবিটালের ভেতরে একটা নিউক্লিয়াস আছে এবং এখানে একটা প্লাস আধান দিলাম। বলে স্যার প্লাস আধান দিলেন কেন? বলছি। এখানে আরেকটা সেম জিনিস নিলাম, এখানে আবার একটা প্লাস আধান দিলাম। প্লাস শব্দের অর্থ হচ্ছে ফেজ, একটু আগেই বলেছি। এইখানে যতগুলো প্লাস মাইনাস এখন আমি লিখবো, এগুলো কিন্তু একটাও অঙ্কের প্লাস বা মাইনাস নয়। এটা কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রনের ফেজ, অর্থাৎ দশা, বিস্তারের দশা। এতে প্লাস প্লাস শব্দের অর্থ আমি কি বোঝাতে চাইছি, যে ইলেকট্রনগুলোর বিস্তার দুটো সেম। একটু আগে ছবিতে দেখালাম, এখানে যে ওয়েভ, এই দুটো যখন একে অপরের সাথে ওভারল্যাপ করে তখন একটা সিগমা বন্ড তৈরি করে, তখন একটা সিগমা বন্ড। এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস প্লাস প্লাস। দেখ কীভাবে করে। প্রথম কথা হচ্ছে সিগমা যখনই তৈরি করবে তখন এটা জেড অক্ষ বরাবর করবে বাবা, একটু আগেই বললাম, এটা জেড অক্ষ বরাবর করলো। এইবার দেখ, এই দুটো নিউক্লিয়াস ঠিক এরকম জায়গা করে অবস্থান করছে এবং মিডিলে একটা প্লাস আধান চলে এসছে। প্লাস আধান বলতে আমি কি বললাম এখন, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। অর্থাৎ প্লাস বলতে কিন্তু প্লাস আধান কখনোই তুমি ফিল করবে না। প্লাস আধান বলতে কিন্তু আমি এখানে প্লাস আধানের কথা বলছি না, আমি প্লাস দিয়ে এখানে ইলেকট্রনের ফেজ বা ইলেকট্রনের দশাকে আমি অ্যাজ এ প্লাস সাইন আমি ইন্ডিকেট করছি। দশাকে আমরা প্লাস সাইন দিয়ে ইন্ডিকেট করছি। তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস কনফার্ম হলাম, এখানে নিউক্লিয়াস দুটোর মধ্যবর্তী স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। প্লাস মানে কি বলছি, দশা। দশা মানে এখানে ইলেকট্রন আছে, মাইনাস মানেও তাই, এখানেও ইলেকট্রন আছে। প্লাস বা মাইনাস দিয়ে আমি কি প্রকাশ করছি, দশাকে প্রকাশ করছি প্লাস বা মাইনাস দিয়ে। ভালো করে মন দিয়ে বোঝ। তাহলে ইলেকট্রন নিউক্লিয়াস দুটোর মধ্যেখানে কে চলে এসছে, ইলেকট্রন। অর্থাৎ নিউক্লিয়াস দুটো একে অপরের থেকে কোথায় আছে, দূরে আছে। দূরে যদি থাকে তাহলে এদের নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়াসের যে বিকর্ষণ সেটা অনেক কম হবে, কারণ নিউক্লিয়াসের আধান তো সেম। তাদের ভেতরে যদি দূরে থাকে তাহলে কী হবে, তাদের ভেতরে বিকর্ষণ কম হবে এবং এই যে ওভারল্যাপটা সেটা কিন্তু স্টেবিলিটি লাভ করবে। অর্থাৎ এটা যখন সেম দশায়, অর্থাৎ প্লাস প্লাস দশায় যখন অভিলেপন হয় তখন তাকে আমরা কি বলি, তখন আমরা বলি তাকে সাই বন্ডিং। প্লাস প্লাস দশায় আগেরটার সাথে ঠিক মার্চ করে নিবি, একদম সেম জিনিস। ওর যদি এরকম হতো, আমি আরেকটা নিউক্লিয়াস নিলাম, এখানে প্লাস আধান দিলাম, আর একটা নিলাম, এখানে মাইনাস দিলাম, তাহলে এবার আমার কার কার ওভারল্যাপ হচ্ছে, প্লাস মাইনাসের ওভারল্যাপ হচ্ছে। সমষ্টিগত লিনিয়ার কম্বিনেশন হচ্ছে, সমষ্টিগত লিনিয়ার কম্বিনেশন আগেরটা হলো। এবার কি করব, পার্থক্যগত লিনিয়ার কম্বিনেশন হচ্ছে। যদি পার্থক্যগত লিনিয়ার কম্বিনেশন হয় তাহলে ছবিটা কেমন হবে বাবা, ভালো করে দেখো। এই একটা এই দিক থেকে এই দিকে হবে, এই একটা এই দিক থেকে এই দিকে হবে, পেছনে সরে গেল। এই মিডিলে এর যে নিউক্লিয়াসটা ছিল সেটা ঠিক এরম জায়গাতে করে বসলো, এর যে নিউক্লিয়াসটা ছিল এরম জায়গা করে বসলো, এর যে প্লাস আধানটা ছিল এরম জায়গা করে বসলো, এই মাইনাসটা এদিকে বসলো। অর্থাৎ প্লাস আর মাইনাস অর্থাৎ ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা দুটো নিউক্লিয়াসে দুটো বিপরীত দিকে চলে গেছে। এখানে কি হয়েছিল, নিউক্লিয়াস দুটোর মধ্যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা ছিল, এখানে কি হচ্ছে, নিউক্লিয়াস দুটো কাছাকাছি চলে এসছে এবং ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাগুলো নিউক্লিয়াস থেকে ওই দিকে বাইরে চলে গেছে। তাহলে নিউক্লিয়াস দুটো কিসে এসছে, কাছাকাছি চলে এসছে, আর কাছাকাছি এসে আসলেই তাদের ভেতরে কী হবে, রিপালশন শুরু হবে। রিপালশন হলে সেটা স্টেবিলিটি হারাবে, তখন কি অরবিটাল তৈরি হবে, সাই অ্যান্টি বন্ডিং। সরি। এবং এই জেড অক্ষ বরাবর আমি যদি একটা লম্ব আঁকি, অর্থাৎ এই লম্ব তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য হয়ে যায়। এখানে আমরা কী তল বলি, সেই ছোটোবেলায় পড়েছিস, নোডাল তল বলি আমরা এটাকে। কী তল বলি, নোডাল তল বলি, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য হয়ে যায়। এটা তো গেল সিগমা অরবিটালের কথা টোটালটাই। এবার আমরা আসছি আরেকটা সিগমা অরবিটাল দেখি, যে জেড অক্ষ বরাবর ওভারল্যাপ। যে আমরা সাপোজ আমি নিচ্ছি পি জেড অরবিটাল।
সাপোজ আমি এখানে pz অরবিটাল নিলাম মাইনাস প্লাস, আবারও সেম জিনিস নিলাম প্লাস মাইনাস। প্রথমে আমরা কি করব, প্লাস প্লাস ওভারল্যাপ করব, মানে প্লাস প্লাস লিনিয়ার কম্বিনেশন করাবো, প্লাসের প্লাসের লিনিয়ার কম্বিনেশন করাবো। প্লাসের প্লাসে যদি আমরা লিনিয়ার কম্বিনেশন করি তাহলে আমরা কেমন দেখতে পাচ্ছি দেখো, লক্ষ্য করো, একটা অরবিটাল, এই দেখ বাবা, অর্থাৎ এই জায়গা করে নিউক্লিয়াসটা অবস্থান করছে দুটোর। এই যে এখানে দুটো নিউক্লিয়াস ছিল, এই একটা এই একটা, এখানে তো ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, এইখানে যে নিউক্লিয়াস দুটো চলে এসছে, এই দিকে দুটো প্লাস প্লাস ওভারল্যাপ করে, অর্থাৎ মিডিলে প্লাস চলে এসছে, আর এই দিকে মাইনাস যেমন ছিল তেমন, এদিকে মাইনাস যেমন ছিল তেমন চলে এসছে। অর্থাৎ নিউক্লিয়াস দুটোর মধ্যেখানে আবার কি চলে এসছে, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা চলে এসছে। অর্থাৎ নিউক্লিয়াস দুটো পরস্পর থেকে দূরে আছে, সুতরাং এখানে কি বন্ডিং অরবিটাল তৈরি করবে, এখানে সাই বন্ডিং অরবিটাল তৈরি করবে, সিগমা অরবিটাল। অবশ্যই এখানেও কি অরবিটাল তৈরি হবে, সিগমা বন্ডিং, এখানেও সিগমা, এখানেও সিগমা, টোটালটাই সিগমা। এটা সিগমা স্টার, যখন অ্যান্টি বন্ডিং হবে তখন সেটা সিগমা স্টার হবে, এখানে সিগমা বন্ডিং অরবিটাল তৈরি হলো। ঠিক আছে, এবার এর যদি বিপরীতভাবে আমরা করি, সেমভাবে একই রকমভাবে, অর্থাৎ এখানে আমি যদি প্লাস দিই, এখানে মাইনাস, আর এটা উল্টো দিলাম মাইনাস প্লাস, অর্থাৎ মাইনাস মাইনাস লিনিয়ার কম্বিনেশন যদি আমি করি, লিনিয়ার কম্বিনেশন অফ অরবিটাল মাইনাস মাইনাস, তাহলে কেমন দেখতে পাবো দেখো, লক্ষ্য করো। যেমনভাবে ছিল, এখানে ছিল প্লাস, এদিকে মাইনাস, এদিকে মাইনাস, এদিকে প্লাস। নিউক্লিয়াস দুটো ঠিক এরকম জায়গা করে আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে কোথায় ছিল, এখানে ছিল, আর একটা এখানে ছিল। এই লম্ব তল যদি আমি একটা আঁকি, এই যে অক্ষ বরাবর, এখানে কি হবে, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, সুতরাং এটাকে আমরা কি বলবো, নোডাল তল বলবো। এবং যেহেতু এইভাবে তৈরি করছে, তাহলে আমরা কি বলবো, তাকে সিগমা স্টার বলবো, এবং তাকে কি বলবো, অবশ্যই অ্যান্টি বন্ডিং। তাকে কি বলবো বাবা, অ্যান্টি বন্ডিং। ঠিক এইভাবে এক একটা অরবিটাল কি করে বাবা, ওভারল্যাপ করে, এবং ওভারল্যাপ করে বন্ডিং আর অ্যান্টি বন্ডিং অরবিটাল তৈরি করে। আরেকটা দেখাই, সাপোজ এটা পিজেড অরবিটাল বরাবর দেখালাম, এটা পিজেড, এগুলো পিজেড পিজেড দেখালাম, এখানে এস দেখালাম। সাপোজ তোকে আমি পাই অরবিটাল দেখাচ্ছি, পাই বলতে আমরা পিএক্স নিচ্ছি, আরেকটা পিএক্স নিচ্ছি, প্লাস মাইনাস প্লাস মাইনাস, দুটো প্লাস একসাথে নিয়েছি, তাহলে এখানে সমষ্টিগত, অর্থাৎ প্লাস প্লাস ওভারল্যাপ হবে, সমষ্টিগত হলে প্লাস প্লাস ওভারল্যাপ হবে, প্লাস প্লাস ওভারল্যাপ হলে দেখো কেমনভাবে থাকছেও, এইভাবে একটা, অর্থাৎ এই প্লাস দুটো এখানে আছে, মাইনাস এখানে আছে, এই দুটোর বিপরীতে এই যে দুটো নিউক্লিয়াস দুটো এইভাবে অবস্থান করছে, অর্থাৎ এই মিডিলে দুটো নিউক্লিয়াস এইভাবে অবস্থান করছে, অর্থাৎ নিউক্লিয়াস দুটোর মধ্যবর্তী স্থানে এই যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা প্রবল, নিউক্লিয়াস দুটোর মধ্যবর্তী স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা প্রবল, অর্থাৎ এখানে কি তৈরি করলো, পাই বন্ডিং, পাই বন্ডিং। যদি উল্টোটা হতো, যদি আমরা এইভাবে লিনিয়ার কম্বিনেশন করতাম অপোজিট ফেজ নিয়ে, সাপোজ এরকমভাবে যদি আমরা অপোজিট ফেজ নিয়ে লিনিয়ার কম্বিনেশনটা করি, এটা প্লাস মাইনাস মাইনাস প্লাস, এখান থেকে যদি আমরা প্লাস মাইনাসের লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল করি, তাহলে দেখো বা কেমনভাবে হয়, এই অরবিটালগুলো ঠিক এরকমভাবে পরপর পরপর বিপরীত দিকে ঘুরে যায়, এই প্লাস মাইনাস প্লাস, এখানে নিউক্লিয়াস দুটো আবার এই দেখ কাছাকাছি চলে আসলো, এই দেখ নিউক্লিয়াস দুটো আবার কাছাকাছি চলে আসলো, আর ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাগুলো নিউক্লিয়াস থেকে দূরে চলে গেল, অর্থাৎ নিউক্লিয়াসগুলো কাছাকাছি আসা মানে তাদের ভিতরে কী হবে, রিপালশন হবে, এবং একটা নোডাল প্লেন তৈরি হবে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, যেটাকে আমরা কী বলবো, পাই অ্যান্টি বন্ডিং, উপরে স্টার দিয়ে দেবো। এইভাবে এক একটা অরবিটালের লিনিয়ার কম্বিনেশন হয়, সিগমা আর পাই এবং সিগমা স্টার আর পাই স্টার অরবিটাল জেনারেট করে। এইভাবে এক একটা অরবিটাল ওভারল্যাপ করে। কপি করে নাও, আমি তোমাদের এগিয়ে নিয়ে যাচ্ছি, বিভিন্ন এক্সাম্পলস দেখাবো, সেখানে প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আছে। যদিও ভিডিওর লেকচারটা একটু বড় হচ্ছে, তবে বাবা
একটা ভিডিও লেকচারের 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট তোমাদের কিন্তু জীবন পাল্টে দিতে পারে। সময় যদি হয়, অবশ্যই যদি ভালো লাগে দেখো, অবশ্যই খাতায় কপি করো। মুছে দিলাম। নেক্সট তোমাদের এগিয়ে নিয়ে যাচ্ছি। বিভিন্ন এক্সাম্পলস অলরেডি আমরা দেখে নিলাম কীভাবে সিগমা পাই বন্ডগুলো তৈরি হয়, সিগমা স্টার বা পাই স্টারগুলো তৈরি হয়, অলরেডি আমরা দেখে নিয়েছি। আমরা এবার এর পরের স্টেপগুলোতে এগিয়ে যাব এবং সেখানে আমরা হাইড্রোজেন মলিকিউল তৈরি করব, হাইড্রোজেন আয়ন তৈরি করব, মানে H2+ মানে মলিকুলার যে আয়ন সেগুলোকে তৈরি করব। সেগুলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাব টু দ্য ফ্লুরিন আর অক্সিজেন অবধি দিয়ে শেষ করবো। এবং অক্সিজেনের যেমন হবে তেমন ফ্লুরিনেরও হবে, আর ফ্লুরিন পারলে নিয়নেরও পারবে, সেটা নিয়ে কোনো সমস্যা কিছু নেই। এবার হেডিং কর বাবা H2 এর মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম। H2 এর মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম ফর H2। ফার্স্ট অফ অল আমরা H2 এর জন্য করছি। কার জন্য করছি? H2। H2 কী কী থেকে তৈরি হয়? H2 H আর H থেকে তৈরি হয়। H এর ইলেকট্রন বিন্যাস 1s1, এই H এরও ইলেকট্রন বিন্যাস 1s1। তাহলে সবার প্রথম আমাদের যে কাজটা না করলেই নয় সেটা হচ্ছে প্রথমেই আগে এনার্জির দাগটা আমরা দিয়ে দিলাম। এনার্জির দাগটা যেই দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে হাইড্রোজেনের যে 1s অরবিটাল তাকে লিখে দিলাম, এই দিকের হাইড্রোজেনেরও 1s অরবিটালটাকে লিখে দিলাম। দুজনা একে অপরের সাথে কম্বাইন করছি, উপরের দিকে একটা ভাঙবে, নিচের দিকে একটা ভাঙবে। এস অরবিটাল ভাঙলেই সঙ্গে সঙ্গে যেন কী তৈরি করে? এস অরবিটাল কখনোই পাই অরবিটাল তৈরি করতে পারে না, সরি পাই বন্ড তৈরি করতে পারে না। সবসময় জন্য কী করবে? ও সিগমাই তৈরি করবে। এটাকে আমরা বলছি হাইড্রোজেনের, এটাকে বলছি AO অফ হাইড্রোজেন মানে অ্যাটমিক অরবিটাল অফ হাইড্রোজেন, এটাকেও বলছি AO অফ হাইড্রোজেন। অ্যান্ড এইটাকে বলছি সরি MO অফ H2, MO অফ H2। এইটাকে পরপর আমরা কানেকশান করে দিলাম। ঠিক আছে বাবা? তো এইখানে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন দিলাম 1s1, 1s1। টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা আছে? দুটো। এই দুটো, এটা কোন অরবিটাল? 1s, এটা কোন অরবিটাল? 1s। যেহেতু 1s 1s ওভারল্যাপ করছে, এটার নাম দিচ্ছি সিগমা 1s, এটার নাম দিচ্ছি সিগমা 1s স্টার, সিগমা স্টার। টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা আছে? দুটো। নিচ থেকে যখন ফিল আপ করবো নিম্ন শক্তি সম্পন্ন আগে ফিল আপ করে উচ্চ শক্তি সম্পন্নই যাবো। নিচের দুটোতে কটা আছে? টোটাল দুটো। তাহলে এখান থেকে ফিল আপ করতে করতে যাবো, এবার টোটাল ফিল আপ করে উপরে যাবো। যাওয়ার মতন আর কেউ নেই, ইলেকট্রন তো দেওয়ার মতন আর নেই, ওই জন্য যাচ্ছি না। এই হয়ে গেল আমার MOD মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম। আর হয়ে গেল MOD হয়ে গেল মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম। এখন এখান থেকে যদি বলে H2 এর ইলেকট্রন বিন্যাস কী, তাহলে H2 এর ইলেকট্রন বিন্যাস কী লিখবো? সিগমা 1s 2 সিগমা 1s স্টার 0। তো সিগমা 1s তো স্টারে তো ইলেকট্রন নেই, দেখালেও বলো, লিখতেও পারো, নাও লিখতে পারো, কিন্তু দেখিয়ে দেওয়াটা ভালো। তাহলে ইলেকট্রন H এর যদি ইলেকট্রন বিন্যাস বলতো কীভাবে লিখতাম? 1s1, কিন্তু H2 যখন বলতো সিগমা 1s 2 সিগমা 1s স্টার 0। এখান থেকে আরেকটা জিনিস তোমাদের শিখিয়ে দিই, BO বার করা, বন্ড অর্ডার বা বাংলায় বলে বন্ধন ক্রম। বন্ধন ক্রম, বন্ধন ক্রমের ইকুয়েশন হচ্ছে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2। বন্ডিং ইলেকট্রন কটা আছে? এখানে দুটো, উপরটা তো অ্যান্টি বন্ডিং, মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কটা আছে? 0/2, তার মানে 2/2 মানে 1। অর্থাৎ এটা প্রুভ করে যে H আর H এর মধ্যেখানে বন্ধনক্রম 1, অর্থাৎ H আর H এর মধ্যেখানে বন্ড কটা আছে? একটা। তাহলে আমরা যা শিখেছি এতদিন ধরে সেটা প্রুভ করলো MOD। এর আগেও বলেছি তরঙ্গ ওয়েভকে এখানে প্রকাশ করেছে, কিন্তু আগে যতগুলো তত্ত্ব এসছে সেই তত্ত্বগুলো প্রত্যেকটাই কিন্তু এরা মেনে চলে, এরা অমান্য কিছুতেই করে না। এবার পরীক্ষাতে প্রশ্ন দিল, ম্যাক্সিমাম টাইমে যে প্রশ্নটা পরীক্ষাতে আসে H2 দেয় না, হয় H2+, অর্থাৎ H2+-এর জন্য দেয়, অর H2- জন্য দেয়। ঠিক আছে? H2+ আর H2- জন্য করতে দেয়। দেখো বাবা, H2+ যখন আমরা করব, আমি আবারও সেমভাবে নিউক্লিয়াসের দাগটা দিলাম, সরি এনার্জির দাগটা দিলাম, এইদিকে এনার্জি বাড়ছে, অর্থাৎ এখান থেকে এইদিকে এনার্জি বাড়ছে, বন্ডিংয়ের এনার্জি কম, অ্যান্টি বন্ডিংয়ের এনার্জি বেশি। ঠিক আছে? এবার দেখ আমি এখানে আবারও সেমভাবে লিখলাম, কারণ H2+ যখন বানাবো তখন একটা H আর একটা H+, এরা দুজনে মিলেই তো H2+ বানাবে। তো একদিকে H নিলাম, একদিকে H+ নিলাম, তাহলে কী লিখবো এখানে? H এর অ্যাটমিক অরবিটাল অ্যান্ড H+ এর অ্যাটমিক অরবিটাল, এই দুটো ওভারল্যাপ করছে, উপরের দিকে একটা ভাঙবে অবশ্যই ন্যাচারালি, নিচের দিকে একটা ভাঙবে, দুটোকে কানেকশন করে দেয়। তাহলে এইখানে কোন অরবিটাল ওভারল্যাপ করলো?
এখানে 1s তাহলে এখানে সিগমা 1s স্টার। এখানে ইলেকট্রন বলতে কটা দেবো, একটা, এদিকে কোনো ইলেকট্রন নেই, ঠিক আছে। তাহলে এখানে ইলেকট্রন যখন ফিল আপ করলো 1 তখন এখান থেকে ফিল আপ করতে যাবো একটা, আর তো নেই এখানে ফিল আপ করারই নেই, তাহলে উপরের দিকে আর কি দেবো। তাহলে এইভাবে তোমরা এটা বার করতে পারো। ইলেকট্রন বিন্যাস যখন লিখতে বলবে কি লিখবে বাবা, সিগমা 1s 1, তাহলে H2 প্লাস এর ইলেকট্রন বিন্যাস কী হলো, সিগমা 1s 1। বিও বার করার নিয়ম কি, নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন 1 মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন 0/2, দ্যাট ইজ 1/2, দ্যাট ইজ 0.5। সেম অ্যাজ যখন আমরা H2 মাইনাসের জন্য বাবা করবো, ও এখানে আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে এখানে কি লিখবো, এই টোটালটা এইটা, দিস ওয়ান ইজ H2 প্লাসের MO, H2 প্লাসের MO। যদি H2 মাইনাসের ক্ষেত্রে বলে তাহলে H2 মাইনাস কী কী থেকে তৈরি হয়, H আর H মাইনাস এই দুটো থেকে তৈরি হয়। একদিকে H এর জন্য নেবো আর H মাইনাসের H প্লাসটাকে কেটে H মাইনাস করলাম, H মাইনাসে কটা ইলেকট্রন থাকবে, দুটো। H মাইনাসে কটা ইলেকট্রন থাকবে, দুটো। তো H2 মাইনাসে যখন করব তখন 1 আর 2 কটা ইলেকট্রন, তিনটে ইলেকট্রন ফিল আপ করার নিয়ম কি, নিচের দিকে দুটো দিলাম, আবার উপরের দিকে তুলে একটা। তাহলে H2 মাইনাসের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি পাচ্ছি বাবা, H2 মাইনাসের ক্ষেত্রে সিগমা 1s 2 সিগমা 1s স্টার 1, অ্যান্ড বিও কত বেরোবে, এখানে বিও বেরোবে কত, 2 - 1/2 সমান হাফ। ঠিক আছে বাবা, এইভাবে তোমরা করতে পারো পরীক্ষাতে। এগেইন অ্যানাদার প্রশ্ন দেয় যে দেখাও যে হিলিয়াম 2 এর কোনো অস্তিত্ব নাই, হিলিয়াম 2 এর কোনো অস্তিত্ব নাই। সেম নিয়মে এটা করবে, সেম নিয়মে করার পরে দেখবে বিও বেরোবে এখানে 0। যদি বিও 0 বের হয় এবং তোমরা করে যদি মেলাতে পারো তাহলে জানবে যে দুটো হিলিয়াম পরমাণুর মধ্যেখানে বন্ড অর্ডার 0, অর্থাৎ দুটো হিলিয়াম পরমাণুর মধ্যেখানে কোনো রকম কোনো বন্ড নেই, অর্থাৎ He সিঙ্গেল বন্ড He, এটা থাকলে তবে না আমি বলবো He2 অস্তিত্ব আছে। কিন্তু আমরা থিওরিটিক্যালি জানি যে এর তো কোনো এরকম সমযোজী বন্ধন গঠন করতে চাই না, কারণ হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস। তো ন্যাচারালি ওদের ভেতরে কোনো রকম কোনো বন্ড কিন্তু থাকবে না, তো ন্যাচারালি ওরা কিন্তু বন্ড বিও কত বের হবে, ওদের 0 বের হবে। তো এটা হয়ে যাওয়ার পরে তোমাদের নিয়ে আমি একটু এগিয়ে চলে যাচ্ছি। আমি একেবারে সোজা নাইট্রোজেন আর অক্সিজেন। দেখো একটা জিনিস তোদের একটু থিওরি বলবো না ঠিক, নাইট্রোজেন আর অক্সিজেন কেন ইম্পর্টেন্ট, কারণ দেখ যখন এস অরবিটালগুলো থাকবে, স্যার নর্মালি তুই একটা জিনিস মাথায় রাখবি যে ভ্যালেন্স সেল যেটা থাকবে সেটা দিয়ে আমরা এমওটা আঁকবো, বাকিগুলো দিয়ে এমও না আঁকলেও চলবে, বিকজ বিও বা সব সেমই বেরোবে। যেমন আমি কথাটা মানে কি বলতে চাইলাম যে লিথিয়ামের ক্ষেত্রে যাক ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s1, লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s1। তো তুই যখন বিও করবি মানে এমওডি করবি তখন কি হবে, শুধুমাত্র ভ্যালেন্স সেলটা নিলেই হবে, অর্থাৎ 1s2 নেওয়ার কোনো দরকার নেই, কেবল 2s নিয়ে করলেই হবে। হেডিং করো নাইট্রোজেনের এমওডি অর্থাৎ মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম অফ নাইট্রোজেন। দিস ইজ দ্য টপ মোস্ট ইম্পর্টেন্ট টপিক রিগার্ডিং কেমিক্যাল বন্ডিংয়ের আমাদের লাস্ট লেকচার এটা। এরপরে আমরা জারণ বিজারণটা পড়ে নেব, তারপরে অন্য টপিকে যাব। তো আমরা একদিকে নাইট্রোজেন করি, অপর দিকে দেখা যাক কী করবো সেটা পরে বলছি। নাইট্রোজেনের ক্ষেত্রে করবো। আচ্ছা বাবা, নাইট্রোজেন কী কী থেকে তৈরি হয় অলরেডি আমাদের জানা, নাইট্রোজেন আর নাইট্রোজেন মিলে নাইট্রোজেন তৈরি হয়, পরমাণু দুটো মিলে N2 তৈরি হয়। তো এইখানে নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p3, তাহলে এর ভ্যালেন্স সেলে 2s2 আছে আর 2p3 আছে, এরও তাই ইলেকট্রন বিন্যাস সেমই হবে। তাহলে আমরা যখন ওভারল্যাপ করাবো সবগুলোই ওভারল্যাপ করে, বাট দেখাবো আমরা কোনটা ভ্যালেন্স সেল দেখাবো, কারণ ওইটা দেখালেও যা বেরোবে, না দেখালেও তাই বেরোবে, সমস্যা কিছু নেই। তো আমি এখানে প্রথমে এনার্জির দাগটা দিয়ে দিলাম বাবা, এনার্জির দাগটা দিয়ে দিলাম। তাহলে প্রথমে নাইট্রোজেনের একটা, তাহলে মানে এখানেও কি আছে 1s2 2s2 2p3, তাহলে প্রথমে আগে নাইট্রোজেনের এই 2s এর সাথে এই 2s ম্যাচ হবে, এই 2pর সাথে এই 2p হবে। কীভাবে হবে, কী বৃত্তান্ত, টোটালটা আমি দেখাচ্ছি, লক্ষ্য করুন। আচ্ছা বাবা, তাহলে 2s যখন মার্চ করবে, দুটো পারমাণবিক কক্ষ যখন মার্চ করবে তখন আণবিক কক্ষ দুটোই তৈরি হবে। তাহলে 2p আর 2p মার্চ করলে কী হবে, 2pতে 3টে অরবিটাল আছে, এই 2pতেও 3টে অরবিটাল আছে,
তিনটে অরবিটাল, তিনটে কক্ষক যদি মার্চ করে তাহলে 6টা কক্ষক তৈরি হয়, উপরের দিকে 3টে, নিচের দিকে 3টে হবে, এটা তো কনফার্ম। যতগুলো কক্ষক মার্চ করবে, যতগুলো কক্ষক ওভারল্যাপ করবে, ততগুলো কক্ষকই তৈরি হবে। ফার্স্ট অফ অল আমরা 2s-টাকে করছি প্রথমে। দিস ইজ 2s, সেমভাবে একদম সেম এনার্জিক্যালি দেওয়ার চেষ্টা করবে। দিস ইজ আওয়ার 2s। 2s দুটো যখন আমরা ভাঙছি, 2s দুটো ভাঙলে একটা উপরের দিকে ভাঙলো, সরি একটা নিচের দিকে ভাঙলো, এটা আমাদের 2s-এর ভাঙা হয়ে গেল। এটা আমাদের কার ভাঙা হয়ে গেল? 2s-এর ভাঙা হয়ে গেল। এটা আমাদের 2s-এর ভাঙা হয়ে গেল। এবার সেমভাবে আমরা টুপির জন্য করছি না। টোটাল কটা হলো? 3 আর 3 6। টোটাল কটা হলো বাবা? 3 আর 3 6। এটাকে একটু এদিকে সরিয়ে দিই, নাহলে দেখতে ভালো লাগবে না। তাহলে 3 আর 3 টোটাল 6টা অরবিটাল হয়েছে। এইবার যখন ভাঙবে তখন নিয়মটা হচ্ছে 1 2 1 2, অর্থাৎ যখন ভাঙলাম তখন কি হলো? এই দেখো 3 আর 3 টোটাল 6টা আছে, উপরের দিকে 3টে ভেঙেছে, নিচের দিকে 3টে ভেঙেছে, কিন্তু ভাঙার একটা নিয়ম আছে, সেটা আমি এই মুহূর্তে জাস্ট তোমাদের আমি এক্সপ্লেন করবো। 1 মিনিট দাঁড়াও বাবা, সবগুলো এক্সপ্লেন করে দেবো তোমাদের। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। আমি এখানে কোন অরবিটাল ম্যাচ করেছে? 2s 2s। তাহলে এখানে কি তৈরি হবে? সিগমা 2s আর সিগমা 2s স্টার। এইদিকে কি লিখলাম? নাইট্রোজেনের AO বা অ্যাটমিক অরবিটাল, এদিকে টোটাল নাইট্রোজেনের AO বা অ্যাটমিক অরবিটাল, আর উপরে এই টোটালটা যেটা হোয়াইট কালারের N2 এর মলিকুলার অরবিটাল, N2 এর মলিকুলার অরবিটাল। এইবার বাবা দেখ, এটা হলো 2px 2py 2pz 2px 2py 2pz। যখন ZZ ওভারল্যাপ হবে, আমি কি বলেছি? ZZ যখনই ওভারল্যাপ করবে তখনই সঙ্গে সঙ্গে সিগমা অরবিটাল তৈরি হবে। তখন এটা হলো সিগমা 2pz, সিগমা 2pz, এটা সিগমা 2pz। তাহলে এর অপোজিটে একটা কোনটা আছে? এটা। তাহলে এটা সিগমা 2pz স্টার, সিগমা 2pz স্টার। তাহলে এটা কি হবে? এটা যদি জেড হয়ে গেল, একটা যদি সিগমা হয়ে গেল, বাদ বাকি সবাই কি তৈরি করবে? পাই তৈরি করবে। এটার নাম পাই 2px, এটা পাই 2py, এটা পাই 2px স্টার, এটা পাই 2py স্টার। এইভাবে তৈরি হবে বাবা। জেড থাকলে এটা কি অরবিটাল তৈরি করবে? সিগমা 2pz, মানে সিগমা তৈরি করবে। এস তো সিগমা তৈরি করতে বাধ্য। তাহলে এবার যখন ইলেকট্রন বিন্যাস আমরা করব, সাপোজ ফর এক্সাম্পল আমরা করছি কার ক্ষেত্রে? নাইট্রোজেনের 2s এ কটা ইলেকট্রন আছে? 2টো, একটা 2টো, এদিকেও 2s এ 2টো, এদিকে 2pতে কটা করে আছে? একটা 2টো 3টে, এদিকে 2pতে কটা আছে? একটা 2টো 3টে। তাহলে এখানে 2s মিলে টোটাল কটা ইলেকট্রন? 2 আর 2 4টে। নিচ থেকে দেওয়া শুরু করো, এখানে 2টো, এখানে 2টো, 2 2 4টে হয়ে গেল। এখানে টোটাল কটা ইলেকট্রন আছে? 6টা। ফিল আপ করার নিয়ম দেখো, একটা 2টো, সমশক্তি সম্পন্ন কক্ষগুলো যতক্ষণ খালি থাকবে ইলেকট্রনগুলো স্বতঃস্ফূর্তভাবে সেই কক্ষ দখল করবে এবং প্রত্যেকের ঘূর্ণন একই দিকে হবে। একটা 2টো হয়ে গেল, এবার 3 4 ফিল আপ হয়ে গেল, উপরে ওঠো 5 6, 6টা ফিল আপ হয়ে গেছে। এটা হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, এটা সিগমা 2pz। তো যথারীতি সরি, এখানে একটা টুপি নামটা লিখে দাও, এখানে একটা টুপি নামটা লিখে দাও, টোটাল তাহলে ফিল আপ হয়ে যাবে। তার মানে সরি, যদি আমাকে এখানে বিওটা ক্যালকুলেট করতে বলে, ইফ বিও, আচ্ছা যদি বাবা ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে বলে, কিভাবে লিখবো? দেখো এখান থেকে নিচ থেকে শুরু কর, পরপর যা। সিগমা 2s 2, সিগমা 2s স্টার 2, পাই 2px 2, তারপরে পাই 2py 2, তারপরে সিগমা 2pz 2। ঠিক এইভাবে ইলেকট্রনগুলো আছে। দিস ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ N2।
দিস ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ N2। বিও যখন বার করবো তখন কীভাবে বার করবো বাবা? দেখো, নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন NB মাইনাস Na/2। নাম্বার অফ বন্ডিং কটা আছে? এটা বন্ডিং, এগুলো সব বন্ডিং। 2 4 6 8, 8টা বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং 2 0 0 0, অর্থাৎ 2 8 মাইনাস 2/2 6/2 সমান 3। সেই ছোটোবেলার থেকে জানিস নাইট্রোজেন আর নাইট্রোজেনের মধ্যেখানে কটা বন্ড আছে? 3টে বন্ড আছে, তার ভিতরে একটা সিগমা দুটো পাই। এখানেও দেখে নাও, একটা সিগমা দুটো পাই। এইভাবে আমরা কিন্তু বিওটা বার করতে পারবো N2-র ক্ষেত্রে। এর যা প্যাটার্ন আমি বললাম, একটা দুটো একটা দুটো, এই দুটো প্যাটার্ন মনে রাখবি। এবং এটা প্রযোজ্য কার কার ক্ষেত্রে? এটা প্রযোজ্য বোরন, কার্বন, নাইট্রোজেন, সবার ক্ষেত্রে। বোরন, কার্বন, নাইট্রোজেন। নাইট্রোজেনের যে প্যাটার্নের হবে, এই বোরন কার্বনেরও কিন্তু প্যাটার্ন সেম হবে, মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম। এখান থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে N2 থেকে অবশ্যই N2 প্লাস, N2 মাইনাস আর N2 2 মাইনাসটা করে কমেন্ট করবে। কীভাবে করবে আমি একটু বলে দিই। N2 প্লাস যখন করবে, তখন N2 প্লাস কী কী থেকে তৈরি হচ্ছে? একটা N আর একটা N প্লাস। N মানে কি? ইলেকট্রন বিন্যাস 2s2 2p3। N প্লাস মানে 2s2 2p2, অর্থাৎ সব সেম থাকবে, শুধু এখানে একটা ইলেকট্রন কমিয়ে দেবে, তবে গিয়ে N2 প্লাস হয়ে গেল। N2 মাইনাস যখন হবে তখন N আর N মাইনাস, বুঝতে পারছো নিশ্চয়ই? একদিকে 2p3 থাকবে, একদিকে 2p4 থাকবে, বাদ বাকি রেস্ট অফ দি সেম। সেম জিনিসটা আমরা কার ক্ষেত্রে করব বাবা? অক্সিজেনের ক্ষেত্রে করব। কেন এই দুটোকেই আমি আইডেন্টিফাই করলাম? তার নেপথ্যে নিশ্চয়ই বাবা কারণ আছে। কি কারণ আছে সেটাই আমরা এখন এই মুহূর্তে জানব। তো চলো শুরু করি। অক্সিজেনের ক্ষেত্রে সেম ছবি, একদম সেম ছবি, এনার্জি এইভাবে দেখালাম। প্রথমে আমরা আগে 2s আঁকবো। আচ্ছা, অক্সিজেন যখন তৈরি করবো, অক্সিজেন কী কী থেকে তৈরি হচ্ছে? O প্লাস ও এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4, আবার এর ক্ষেত্রেও 2s2 2p4। ভ্যালেন্স সেলটা নেবো আমরা 2s2 2p4 2s2, অর্থাৎ 2s এর সাথে 2s এর ম্যাচ হবে, 2pর সাথে 2pর এমও তৈরি হবে। এখানে আগে আমরা 2sগুলো এঁকে নিই। টুয়েসগুলোকে এঁকে নিচ্ছি প্রথমে। টুয়েস আঁকলাম। এখানে একটা টুপি আঁকি। একটু নিচে হয়। টুপি আঁকলাম। উপরের দিকে যে নিয়মে ভাঙছিলাম সেম নিয়মে ভাঙব, অর্থাৎ 1 2, এই দেখ গল্প এখানেই তৈরি হলো। আগের বার 1 2 ভেঙেছিলাম, এবার কি করলাম? 2 1। স্যার একই জিনিস, ঠিক নাইট্রোজেনের পরে গেলাম আর সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ বাবা, পরিবর্তন হলো, তার নেপথ্যেও কারণ আছে, আমি সে কারণও তোমাদের কাছে এক্সপ্লেন করব। এগুলোকে জুড়ে দিই। কি মজার না বাবা, কি দারুণ জিনিস। মানে তুই একবার যদি শিখে যেতে পারিস, অন্ততপক্ষে তুই তো সবার অনেকের থেকে এগিয়ে গেলি, এই মর্মেই শিখবি। নামগুলো সেমভাবে আমরা দিয়ে দিতে পারি। এটার নাম দিলাম 2s 2s 2p 2p। টুপি পড়িও না কারোর, টুপি অরবিটাল আঁকো, কিন্তু টুপি যেন কারোরের পড়িও না। যখনই একটা অরবিটাল থাকবে তার মানে কি? এটা সিগমা 2p z, অপোজিটে সিগমা 2p z স্টার। একটা থাকা মানে পাই 2p x, পাই 2p y, পাই 2p x স্টার, পাই 2p y স্টার। সরি। হ্যাঁ, তো ইলেকট্রন বিন্যাস 2s এর ক্ষেত্রে দুটো ইলেকট্রন দিলাম, 2s এর দিলাম, ফিল আপের সময় দিলাম 2p4 1 2 3 4। কীভাবে দিচ্ছি?
1 2 3 4 total number of electron into p orbital is 4 plus 4 is equal to 8. so এখান থেকে আমরা ইলেকট্রন বিন্যাস করা শুরু করব। টোটাল হাতে আমার ইলেকট্রন আছে 8টা আর্ম তোমার হাতে আছে, তোমার এতগুলো বন্ধু আছে, তুমি তাদের ভিতরে ডিস্ট্রিবিউশন করো। এখানে এই বন্ধুর হাতে দুটো দিয়ে দিলাম, সবার বন্ধু সব থেকে শক্তি কম দুর্বল বন্ধু। তারপরে একটু শক্তিশালী বন্ধুর কাছে দিলাম, একটা একটা করে দিলাম, তারপরে আবার ঘুরে এসে একটা একটা করে দিলাম, টোটাল দিলাম 2 4 6। আবার একটু অতীব শক্তিশালী বন্ধুর কাছে পৌঁছালাম এবং এখানে 7 8টা ইলেকট্রন আমরা এখানে দিয়ে দিলাম। নামটা কি অবশ্যই এদিকে লিখব, ও এর এও, ও এর এও, O2 এর এমও, এসব কথাগুলো লিখলাম। তো এইখানে যদি ইলেকট্রন বিন্যাস করি সিগমা 2s2 সিগমা 2 স্টার 2 সিগমা 2p z2 পাই 2p x2 পাই 2p y2 পাই স্টার 2p x1 পাই স্টার 2p y1 যেভাবে আছে পরপর এইভাবে লিখে দেবে এবং অবশ্যই এখানে বিওটা বার করে দেবে। বিও নিয়ম নাম্বার অফ বন্ডিং মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2 নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন 2 4 6 8 2 4 6 8 এগুলো সব বন্ডিং, যেগুলো নিচের দিকে থাকবে বন্ডিং। এগুলো কি আছে, এই দুটো অরবিটালের উপরের দিকে আছে, এই মিডলে দাগ কাটবে নিচের দিকে স্টেবিলাইজিং, উপরের দিকে ডিস্টেবিলাইজিং, এই মিডলে দাগ কাটবে নিচের দিকে স্টেবিলাইজিং, উপরের দিকে ডিস্টেবিলাইজিং। বন্ডিং 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 8টা মাইনাস অ্যান্টি বন্ডিং 2 4 2 আর 2 4 8 মাইনাস 4 বাই 2 সমান 4 বাই 2 সমান 2। ছোটোবেলার থেকেই জানো ও আর ও এর মধ্যে দুটি বন্ড থাকে, সেই জন্য বিও 2 বের হলো। অক্সিজেনের যেমনভাবে করলে ঠিক একই রকমভাবে ফ্লোরিন বাবা জীবনের জন্য করবে এবং নিয়নের জন্য করবে, এবং দেখবে নিয়নের ক্ষেত্রে বিও কত বেরোবে, 0 বেরোবে, যার কোনো অস্তিত্ব নেই। এবং একই রকমভাবে O2 প্লাস O2 মাইনাস O2 2 মাইনাসের জন্য করবে, তাদের স্থায়িত্ব তুলনা করবে। এখন একটা কথা আমি বাবা বলে দিই যে এইখানে এরকম পরিবর্তন হলো কেন, 1 2 1 2 1 2 1 2 1 2 2 1 মনে রাখার একটা উপায় বলে দিলাম, তারপরে কারণটা বলে দিচ্ছি। নাইট্রোজেন অবধি 1 2 1 2 1 2 1 2, এর ক্ষেত্রে 1 2 2 1। নাইট্রোজেনের ক্ষেত্রে 1 2 1 2, অক্সিজেনের ক্ষেত্রে 1 2 2 1। কেন বললাম নাইট্রোজেনের ক্ষেত্রে 1 2 1 2, অক্সিজেনের ক্ষেত্রে 1 2 2 1 হলো কেন? দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে 2s আর 2p অরবিটালের ভেতরে এনার্জির পার্থক্যটা খুব কম, ওই জন্য এদের ক্ষেত্রে অর্থাৎ এই সিগমা স্টার আর এই সিগমা পাশাপাশি না থেকে মাঝখানে পাইটা ঢুকে যায়। এদের যেহেতু এনার্জি গ্যাপটা খুব কম, ওই জন্য এই গ্যাপের মধ্যেখানে এই সিগমা দুটো পরপর থাকতে পারে না, যেটা এখানে পারছে। দেখ দুটো সিগমা অরবিটাল পরপর আছে, পাশাপাশি আছে, পরপর আছে, কারণ এদের ক্ষেত্রে 2s আর 2p অরবিটালের ভেতরে গ্যাপটা অনেক বেশি। ইট ওয়াজ মেজার্ড, এটা মেজার করা হয়েছিল, আমি জাস্ট এক্সপ্লানেশনটা দিচ্ছি। 2s আর 2p অরবিটালের ভেতরে এনার্জি গ্যাপটা খুব কম, সেই জন্য দুটো সিগমা পরপর থাকতে পারছে না। এখানে 2s আর 2p ভেতরে এনার্জি গ্যাপটা বেশি, সেই জন্য এই দুটো থাকতে পারছে। তো অ্যাকচুয়ালি এইভাবে থাকা উচিত, কিন্তু ও কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে বোরন কার্বন নাইট্রোজেনের ক্ষেত্রে ওটা কী হচ্ছে, একটু হাটকে হচ্ছে। ওদের ক্ষেত্রে কিন্তু এইখানে দুটো সিগমার মধ্যে এখানে একটা পাই চলে আসছে, অর্থাৎ এখানে সিগমা 2p z এর এনার্জি পাই 2px পাই 2py এর থেকে বেশি, বিকজ অফ 2s আর 2p এনার্জি গ্যাপটা কম। এখানে 2s আর 2p এনার্জি গ্যাপটা বেশি, দ্যাট ইজ ওয়াই সিগমা 2p z এর এনার্জি পাই 2px আর পাই 2py এর থেকে কম। এইভাবে তোমরা কিন্তু এনার্জি অর্ডারগুলো পড়বে, বিও নির্ণয় করবে, এমওর থিওরি নিয়ে এগিয়ে যাবে। খুব ভালো লাগলো তোমাদেরকে পড়াতে পেরে, সত্যি ভালো লাগে যে যতটা সময় আমি বার করতে পারি আমি কয়েকটা লেকচার তোমাদের জন্য আনতে পারি। ভালো লাগে তোদের সাথে তোদেরকে পড়াতে পেরে। আর তোরা একটা কাজ করিস, কেমিক্যাল বন্ডিংয়ের যতগুলো লেকচার আছে সেগুলোকে একটু ভালো করে ফলো করিস, মোটামুটি চ্যাপ্টার সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। আর এর পরের দিন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। থ্যাংক ইউ।